হুম। এই দেখো তো ঠিক আছে। না আরো নিচে করব? আচ্ছা বলি, আগের দিন পর্যন্ত আমাদের একটি বিখ্যাত কবিতা ক্রন্দন রতা জননীর পাশে এসএকিউ এবং বলা হয় যে পুরো পাঠ্য বইটি হয়েছিল। কারো কোনো অসুবিধা আছে কোনো লাইনে? পড়তে গিয়ে স্যার বুঝতে পারেনি এরকম কোনো কথা? এসএকিউটা বাড়িতে করেছো, 2-4 মিনিট আলোচনা করে নি। চলো বলো, প্রথম প্রশ্ন একজন করে পড়বে। হ্যাঁ, একজন পড়ো তো, বলো তো। হ্যাঁ, এই শোনো, এসএকিউ এর কতগুলো কাজ দেওয়া হয়েছিল? কতটা প্রশ্ন ছিল? 8টা। এর বাইরে প্রশ্ন হবে না, উচ্চ মাধ্যমিকে প্রশ্নই নেই। যদি বলা হয় যে এখন যদি না থাকি তাহলে কি লিখবো আমরা? এখন বলতে কোন সময়? যে মা কেঁদে চলেছেন, কমা দিয়ে যে মা বিপদময় অবস্থার মধ্যে পড়ে আছেন সেই সময়কে বোঝানো হয়েছে। যে মা, তাহলে একটু ভাষাটা ঘুরিয়ে দাও না। যে মা বিপদময় অবস্থায় কেঁদে চলেছেন সেই সময়কালকে বোঝানো হয়েছে। এইভাবে লেখো, তবে ভালো লাগবে। যে মা, এই লিখে রাখতে পারো। হ্যাঁ, লিখে রাখতে পারো, কারণ পরীক্ষাতে অনেক সময় মনে থাকবে না। যে মা বিপদময় অবস্থার মধ্যে কেঁদে চলেছেন সেই সময়কালকে বোঝানো হয়েছে। এই যে এখন বলতে, তাই না? তাহলে সেই সময়কালকে বোঝানো হয়েছে। করবে না? না, ওকে বলছি উত্তর করবে না। না থাকলে কি হলো, উত্তরটা তো 1, 2, 3 করে লিখতে পারবে। অন্তত পক্ষে জানাতে হবে উত্তরটা লিখতে গিয়ে। তাহলে কি পেলাম আমরা? কি পেলাম? যে মা বিপদময় অবস্থার মধ্যে বা বিপদময় অবস্থায় কেঁদে চলেছে সেই সময়কালকে বোঝানো হয়েছে। এখন বলতে পেয়ে গেলাম প্রথম উত্তরটি। পরে 2006-7 সালে লেখো। 2006-7 সালে সিঙ্গুরের কৃষক আন্দোলনের প্রেক্ষাপটে কবিতাটি রচিত হয়েছে। এইভাবে লিখে দাও। 2006-7 সালে। টাইমটি একটু মেনটেন করবে। আমি কত দূর থেকে চলে আসছি তোমরা জানো, আমি কিন্তু টাইমের খুব গুরুত্ব দিই, তাই না? আমি টাইম দেখবে 8টা, তো 8টাই বাজবে আমার। 2006-7 সালে সিঙ্গুরের কৃষক আন্দোলনের প্রেক্ষাপটে কবিতাটি রচিত হয়েছে। হয়ে গেল। চলো আবার আজকে একটা কবিতা শুরু করব, শেষ কবিতা। এটা কমপ্লিট করে পরে। হ্যাঁ, কবিতাটিতে মোট 3টি চিত্র তুলে ধরা হয়েছে। এবার লিখবে সংক্ষেপে। 1, ক্রন্দনরতা মায়ের চিত্র। 2, মৃত ভাইয়ের চিত্র। 3, নিখোঁজ মেয়ের অবস্থা বা নিখোঁজ মেয়েটির পরিচয়। এইভাবে নিখোঁজ মেয়েটির পরিচয়। বোঝা গেল? প্রথমে লিখবে ক্রন্দনরতা মায়ের চিত্র। 2 দিয়ে কি লিখবো আমরা? নিখোঁজ মৃত ভাইয়ের অবস্থা বা মৃত ভাইয়ের চিত্র। 3 দিয়ে নিখোঁজ মেয়েটির অবস্থা। 3টে চিত্র হয়ে গেল। পরে বলো কি লিখবো? মৃত ভাইয়ের শবদেহ দেখে আমাদের প্রত্যেকের
রাগ হওয়াটাই বা ক্রোধ হওয়াটাই স্বাভাবিক। শুধু লেখো মৃত ভাইয়ের সব দেহ দেখে রাগ হওয়াটাই, হ্যাঁ, মৃত ভাইয়ের সব মানে যে ভাই মৃত মারা গেছে তার দেহ দেখে, হ্যাঁ, ওইরকম করবে কি না চেঞ্জ করবে? তাহলে এই করে দাও, ভাইয়ের মৃতদেহ দেখে রাগ হওয়াটাই স্বাভাবিক। যদি মনে হয় যে না স্যার একটু চেঞ্জ করব, করে না, ভাইয়ের সব দেহ দেখে বা মৃতদেহ দেখে রাগ হওয়াটাই স্বাভাবিক, এইটুকু লিখলে হবে। পরে সমাজ ও মূল্যবোধ কি? হ্যাঁ, সমাজ ও মূল্যবোধ কি? সমাজ ও মূল্যবোধ কি? কি লিখবো? সমাজ কাকে বলে? মানুষের পারস্পরিক বসবাসের সুসম্পর্কের স্থানকে সমাজ বলে। কি লিখবো? এই আগের দিন বোঝায়নি এটা? মানুষের পারস্পরিক বোঝে একে অপরের সঙ্গে বাস করব। মানুষের পারস্পরিক বসবাসের সুসম্পর্কের স্থান, নাহলে সমাজ বলবে সুসম্পর্কের স্থান। কিন্তু আমরা কি সুসম্পর্ক রক্ষা করছি? আমাদের পুরো পরিবারটা বা গ্রামটা বা সমাজটা সমাজ হয়ে আছে। আমরা বলি মানুষ হচ্ছে সমাজবদ্ধ জীব, কি মেয়েরা বলি না? কিন্তু দেখা গেল আমার বাড়ির ছাগল ওর বাড়ির চাল খেয়ে নিল, হ্যাঁ, তাই না? এরকম হয় না? আমার বাড়ির ড্রেনের জল ওর বাড়ির সামনে দিয়ে পড়ে গেল, দিয়ে ডান দিকে কথা বলি না, বাম দিকে কথা বলি না, বলি এরকম। দেখবে আমরা বাস করি সমাজে, কিন্তু আমাদের ডান দিকে যারা আছে ওদের সঙ্গে আমাদের ঝগড়া হয়েছে, বাম দিকে যারা আছে তাদের সঙ্গে আমাদের রাগারাগি হয়েছে। আর আমরা মুখে বড় বড় কথা বলি মানুষ হচ্ছে সমাজবদ্ধ জীব। আমরা সমাজবদ্ধ নয়, অসামাজিক জীব হয়ে গেছে। একে অপরের সঙ্গে আমাদের এই সুসম্পর্ক আছে? মেয়েরা সুসম্পর্ক আছে? নেই। আছে? নেই। ঠিক, হ্যাঁ, বাস্তবটা স্বীকার করতে অসুবিধা কোথায়? দেখবেন নেই, সুসম্পর্ক নেই। ডান দিকের কারোর সঙ্গে কথা বলি না, ওদের দিকে জানলা খুলবো না আমরা, এরকম। চলো পরে, হ্যাঁ, মূল্যবোধ লেখো। শিশুর মধ্যে বিশ্বাস, ভালোবাসা, সহযোগিতা, বিশ্বাস কমা দেবে না, ভালোবাসা কমা দিয়ে সহযোগিতা, ইত্যাদি মানবিক গুণের বিকাশকেই মূল্যবোধ বলে। ইত্যাদি মানবিক গুণাবলীকে বিকাশকে করতে হবে। মানবিক গুণের বিকাশকে করে দাও। মানবিক গুণের বিকাশকে শিশুর মধ্যে করেছে যেহেতু, মূল্যবোধ বলে। দুটো একসঙ্গে দেবে না, হ্যাঁ, সমাজ দিলে মূল্যবোধ দেবে না, মূল্যবোধ দিলে সমাজ দেবে না। তাহলে ওইভাবে সংক্ষেপে লিখে দেবে, হ্যাঁ, বিশ্বাস, ভালোবাসা, সহযোগিতা, মানবিক গুণাবলীকে মূল্যবোধ বলে, সংক্ষেপে। পরে, হ্যাঁ, তোমরা পারবে সকলে। নিখোঁজ মেয়েটিকে ছিন্ন ভিন্ন অবস্থায় জঙ্গলে পাওয়া গিয়েছিল। হ্যাঁ, আকাশের দিকে তাকিয়ে বিধির বিচারের অপেক্ষায় বা সুবিচারের অপেক্ষায় বা বিচারের অপেক্ষায় বসে থাকতে পারেন না। কি কারো দ্বিমত আছে ক্ষেত্রে? কি সবাই পারবো তো? আকাশের দিকে তাকিয়ে বিধির বিচারের অপেক্ষায় বা সুবিচারের অপেক্ষায় বসে থাকতে পারেন না। হয়ে গেল একবার। এইগুলো তো এই কবিতা থেকে একবার পুরো 100% তোমাদের নম্বর পাবে তোমরা, হ্যাঁ, খেয়াল থাকে। শুধু এই কবিতা কেন, সবগুলো থেকে পাওয়া উচিত। যেমন 5 পারবে তেমনি এসএকিউ পারবে। তাহলে এত কিছু করিয়ে দেওয়ার লাভ কি হলো, তাই না? তোমাদের তো আশায় ভরসায় একবারে ছেড়ে দিচ্ছি না, তোমাদের করতে বলি একটু ঠিক, কিন্তু আমরা আলোচনা করে নিই পরে। হ্যাঁ, বারুদে তৈরি
বোমা যেমন বারুদে তৈরি বোমা যেমন বিস্ফোরণ ঘটে, বিস্ফোরণ বইতে বানানটি লেখা আছে, বিস্ফোরণ ঘটে ঘটে তেমনি কবির লেখাটিও জনসমাজে ছড়িয়ে পড়বে। তেমনি কবির লেখাটিও জনসমাজে ছড়িয়ে পড়বে। হয়ে গেছে? বলো, ক্রন্দনরতা থেকে আর কোনো অসুবিধা হবে? হয়ে গেছে এখান থেকে এসে কিউ। চলো পরে বড় প্রশ্ন লিখে দাও, 5 নম্বর। হ্যাঁ, পাশে লিখে দাও 5 নম্বর। দেখো প্রথম প্রশ্ন, ক্রন্দনরতা জননীর পাশে ক্রন্দনরতা মানে কি? যে মা কেঁদে চলেছেন। ক্রন্দনরতা জননীর পাশে কবিতায় উল্লেখিত মানে কি? উল্লেখ আছে বা উল্লেখ করা আছে। উল্লেখিত 3টি চিত্রের পরিচয় দিয়ে কবির বিবেক বোধের, হ্যাঁ টাইম মেনটেন করবে, 8টায় ক্লাস শুরু হয়ে যাবে, বিশেষ করে আমারটা। হ্যাঁ, কবির বিবেক বোধের বার্তাটি লেখো। হলো? তোমরা এর জন্য কত নম্বর পাবে জানো? 5। কত মিনিট সময় পাবে জানো? 12 থেকে 13 মিনিট। আর লিখতে তোমাদের কত সময় লাগবে জানো? 15 থেকে 16 মিনিট। চলো লেখো। হ্যাঁ, নিশ্চয়ই তোমাদের 13 মিনিট লিখতে লাগবে না, এই কবিতাটি লিখতে কম সময় লাগবে। দেখবে সব সময় সব গল্প কবিতা কি একই সময় লাগে? কোনোটা দেখবে 10 মিনিটে লেখা হয়ে যায়, মানে এতটাই ভালো লিখতে পারো। কোনোটা আবার হয়তো একটু বেশি লাগে। চলো উত্তর লেখো। হ্যাঁ একটাই। হ্যাঁ, এটাতে সব হয়ে যাবে, বাকি প্রশ্ন তৈরি করবে বসে বসে বাড়িতে। লেখো, বর্তমান সময় ও জীবনকে নিয়ে লেখা মানবিক মূল্যবোধের উপর একটি গুরুত্বপূর্ণ কবিতা হলো মানবিক মূল্যবোধের উপর একটি গুরুত্বপূর্ণ কবিতা হলো। এই মানবিক মূল্যবোধ বুঝছো কোনটা? কি? হ্যাঁ, ও সেটাই বলো, সেই জন্য পারছো না। এই মানবিক, কেউ যদি বলে যে মানবিক মূল্যবোধ, আমরা মানবিক মূল্যবোধ লিখলে অথচ বুঝতে পারলে না কোনটা মানবিক মূল্যবোধ, জিজ্ঞেস করবে না মানবিক মূল্যবোধ কোনটা? মেয়েরা, মানুষ হিসেবে আমরা মানুষকে বিশ্বাস করি, এই বিশ্বাসটা একটা গুণ, এই গুণটা হচ্ছে মানবিক মূল্যবোধ। আমরা একে অপরের সঙ্গে কেউ যদি দুঃখে থাকে তার পাশে দাঁড়াই, অন্তত পক্ষে তাকে সান্ত্বনা দিই, এই সান্ত্বনা দেওয়াটা হচ্ছে একটা মানবিক মূল্যবোধ। আমরা কেউ গরিব আছে তাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিলাম, এটা হচ্ছে সহযোগিতা, হচ্ছে একটা মূল্যবোধ। মনে রাখবে এই কথাগুলো পরে, নাহলে কেউ জিজ্ঞেস করলে বলতো মানবিক মূল্যবোধ কি, তখন দেখবে ভয়ে কাঁপতে শুরু করে দিলে, এরকম কেন? চলো, গুরুত্বপূর্ণ কবিতা হলো ক্রন্দনরতা জননীর পাশে। 16 মিনিটে হবে। ক্রন্দনরতা জননীর পাশে, তাই তো? দাঁড়িয়ে দিয়ে
এই কবিতায় মোট 3টি চিত্র কবি ফুটিয়ে তুলেছেন। এই কবিতায় মোট 3টি চিত্র কবি ফুটিয়ে তুলেছেন। হাইফেন এক দিয়ে লেখো না, 1 2 3 করে 3টে কথা লিখবে। 1 দিয়ে লেখো ক্রন্দনরতা দেখেছো? ক্রন্দনরতা মায়ের চিত্র। 2 ক্রন্দনরতা মায়ের চিত্র। 2 নিহত ভাইয়ের চিত্র। নিহত ভাইয়ের চিত্র। তারপরে 3 দিয়ে লেখো নিখোঁজ মেয়েটির অবস্থা। অবস্থার চিত্র। বাম দিক থেকে চলে যাও। আলোচ্য কবিতাটি এগুলো কালো কালিতে লিখবে, পারলে পারে পরীক্ষায়। আলোচ্য কবিতাটি ধান ক্ষেত থেকে, কাব্যগ্রন্থের নাম। ধান পারবে লিখতে? ধান ক্ষেত থেকে, একসঙ্গে। থেকেটাও কাব্যগ্রন্থের মধ্যে পড়ে, কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। পারলে না বুঝতে? ধান ক্ষেত, ক্ষেত বানান কি লিখছো? ক্ষয়েকার ত নয়, কয়ে মূর্ধন্য শয়েকার ত। ধান ক্ষেত থেকে, কাব্যগ্রন্থ। থেকেটাও কাব্যগ্রন্থের নাম, মনে রাখবে। বুঝতে পেরেছো? ধান ক্ষেত থেকে, এ থেকেটাও কাব্যগ্রন্থের মধ্যে এসে যায়। ধান ক্ষেত থেকে কাব্যগ্রন্থের অন্তর্গত। বারবার থেকেটা শুনতে ভালো লাগলো না? কাব্যগ্রন্থের অন্তর্গত, কারণ থেকেটা একবার দিলাম ভালো লাগবে না শুনতে। অন্তর্গত। দাঁড়িয়ে দিয়ে পরের পয়েন্ট, কবিতাটির প্রেক্ষাপট। দেখো 2006-07 সালে, এখানে আমরা উল্লেখ করব 2006-07 সালে রক্তাক্ত সিঙ্গুর আন্দোলনের প্রেক্ষাপটে কবিতাটি রচিত হয়েছে। সেই সময় শাসক গোষ্ঠীর ও গুন্ডা শ্রেণীর মানুষদের হাতে অসহায় কৃষকদের অসহায় কৃষকদের অবস্থার কথা জানা যায়। পরের পয়েন্ট আলাদা। প্রথম যে একের পয়েন্টটি করেছিল ওই পয়েন্টটা করে দাও। কি করেছো? ক্রন্দনরতা। চলো পয়েন্ট করে দাও ওটাকে। ক্রন্দনরতা মায়ের চিত্র, পয়েন্ট করে দাও।
হয়েছে? দেখো, সারা বিশ্বের মানুষের কাছে সবচেয়ে বড় সম্পদ হলো মা। কেননা মায়ের ভালোবাসা ও মমতার মধ্যে কোনো স্বার্থ থাকে না। তাড়ি দিয়ে এই কবিতায় মায়ের অসহায় অবস্থায় আমাদের প্রত্যেকের উচিত তার পাশে থাকার, তার পাশে থাকার। তাড়ি দিয়ে তা না হলে হাইফেন কোটেশনে দাও, মাকে নিয়ে কি কি করে উল্লেখ আছে? গান গাওয়া, মাকে নিয়ে গান গাওয়া, কমা দিয়ে ছবি আঁকা, আর একটা কি আছে? লেখালেখির, কবিতার দরকার নেই, কমা দিয়ে লেখালেখির কোনো গুরুত্ব নেই, কোনো গুরুত্ব নেই। হলো, পরের পয়েন্ট কোটেশন শেষ করো। কি চিত্র, কি কার চিত্র তুলে ধরেছো? নিহত ভাইয়ের চিত্র লেখো। আমরা প্রত্যেকেই ভাইকে ভালোবাসি, কারণ এই দাঁড়িয়ে দেবে না, থামলে না। ভাইয়ের সঙ্গে রয়েছে রক্তের সম্পর্ক, ভাইয়ের সঙ্গে রয়েছে রক্তের সম্পর্ক। দাঁড়িয়ে দিয়ে ভাষা কি কঠিন হচ্ছে? বলবে সেই ভাইকে যদি কোনো গুন্ডা শ্রেণীর হাতে মরতে হয়, কোন গুন্ডা শ্রেণীর হাতে মরতে হয়, কমা, তাহলে তার মৃত দেহটিকে দেখে আমাদের রাগ হওয়াটাই স্বাভাবিক। দিয়ে নইলে হাইফেন কোটেশনে ভাইয়ের প্রতি যে ভালোবাসা
নইলে ভাইয়ের প্রতি কোটেশন এইভাবে পাশে লিখবে না এখানে লিখবে? পাশাপাশি কেন লিখছো? ভাইয়ের প্রতি যে ভালোবাসা, একটু নিচে লেখো, পাশাপাশি লাইনে সেটে যাচ্ছে না? ভাইয়ের প্রতি যে ভালোবাসা, কমা সমাজ ও মানবিক মূল্যবোধের কথা বলি, ও মানবিক মূল্যবোধের কথা বলি, তা সবই অর্থহীন, তা সবই অর্থহীন। কথা বলির পর ছোট্ট একটা হাইফেন দিতে পারো, হ্যাঁ, বেশ। তা সবই অর্থহীন, কোটেশন শেষ করো, বাম দিক থেকে লেখো। আসলে একটু আগে এসিকিউতে লিখলে সমাজ, সমাজ সম্পর্কে যা লিখলে লাইনটা লিখে দাও দেখে দেখে। আসলে সমাজ সম্পর্কে কি লিখলে দেখো এক্ষুনি। সমাজ হলো, চলো লেখো, আসলে সমাজ হলো, দেখে দেখে লিখে দাও লাইনটা। বলবো, সমাজ হলো মানুষের পারস্পরিক বসবাসের সুসম্পর্কের স্থান। মানুষের পারস্পরিক বসবাসের সুসম্পর্কের স্থান। কি লাইনগুলো খুব কঠিন, শব্দগুলো ভালো করে বুঝে না, সবগুলো বুঝতে পারবে। সুসম্পর্কের স্থান তাড়ি দিয়ে। আর মানুষ হলো কি? সমাজবদ্ধ জীব। আমরা বলবো না আমরা অসামাজিক জীব, এটা বলবো না, আমরা প্রচার করবো, তাই না? আর মানুষ হলো কি? সমাজবদ্ধ জীব। মানুষ হলো সমাজবদ্ধ জীব, তাড়ি দিয়ে। অন্যদিকে এই মানবিক মূল্যবোধে কি লেখা আছে দেখো। মূল্যবোধ কাকে বলে এখনই লিখলে এসে কি ওইগুলো কাজে দাও, এখানেও কাজ দেবে, ওখানেও কাজ দেবে, হ্যাঁ। অন্যদিকে শিশুর মধ্যে বিশ্বাস, ভালোবাসা, সহযোগিতা, বিশ্বাস, ভালোবাসা, সহযোগিতা ইত্যাদি মানবিক গুণের বিকাশের নাম মূল্যবোধ। বিশ্বাস, ভালোবাসা, সহযোগিতা ইত্যাদি মানবিক গুণের বিকাশের নাম মূল্যবোধ। তাই তো হয়ে গেছে। পরের পয়েন্ট, লাস্ট পয়েন্ট কি আছে দেখি না। নিখোঁজ মেয়েটির চিত্র, চিত্র করে দাও। অবস্থাটা পারলে পারে দেবে না, দরকার নেই। নিখোঁজ মেয়েটির চিত্র। নিখোঁজ মেয়েটির চিত্র লেখো। যে মেয়েটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, তাই তো। নিখোঁজ মানে কি? খুঁজে পাওয়া যাচ্ছিল না, কমা দিয়ে তাকে এমন অবস্থায় পাওয়া গেল গেল, হাইফেন কোটেশনে দাও। জঙ্গলের মধ্যে একদল নিষ্ঠুর, আরো দু চারটা গাল দিতে পারো, আছে গাল আছে। নিষ্ঠুর, গুন্ডা শ্রেণীর মানুষেরা, মানুষ বলবো, গুন্ডা শ্রেণী লেখো। জঙ্গলের মধ্যে একদল নিষ্ঠুর, গুন্ডা ও পশুরা
হ্যাঁ, গুন্ডা শ্রেণীর পশুরা, মানুষ বলবো না ওরাকে, হ্যাঁ, মেয়েটির উপর শারীরিক নির্যাতন চালিয়েছে। শারীরিক বানান ভুল হয়ে গেল, চোখের সামনে দেখছি ভুল। তোমরা এসে বলবে স্যার আপনার লেখাগুলো ওইভাবে ছাপিয়ে দিয়েছি, কিন্তু বানানগুলো একটু দেখবে মাঝে মধ্যে। এই তোমার শব্দ সংখ্যা কমে যাচ্ছে, আরো একটা শব্দ টব্দ বাড়বে এদিকে। শারীরিক নির্যাতন চালিয়েছে, দাঁড়িয়ে এখানে বাড়বে না, একটু একবারে ছোট করে দিলে এখান থেকে শুরু হবে, এখানে শেষ হবে। কোটেশন শেষ করো। ভাবছো পরীক্ষা হবে কি না, লেখার কাজ লিখছে না, এরকম ভাবনা। পরীক্ষা হবে এটা ধরে রাখো, রেহাই নেই। সিলেবাস কিছু কাটছাট হতে পারে, অথবা পরীক্ষা একটু পিছিয়ে যেতে পারে, এটাই তো হবে ম্যাক্সিমাম। নাহলে কি এই সিলেবাস কি চেঞ্জ হবে ভাবছো, বা পরীক্ষা দিতে হবে না ভাবছো? এরকম নয়। বাম দিক থেকে লেখো। এই অবস্থায় মেয়েটিকে পেয়ে কবি জানিয়েছেন হাইফেন কোটেশন দাও, লাস্ট কোটেশন। আমি বিধি মানে কে? উপরওয়ালা, ঈশ্বর, আল্লাহ। বিধির সুবিচারের অপেক্ষায় আকাশের দিকে তাকিয়ে বসে থাকতে পারবো না। আকাশের দিকে তাকিয়ে সুবিচারের অপেক্ষায় বসে থাকতে পারবো না। লাস্ট পয়েন্ট, কবির বিবেকবোধ। শেষ পয়েন্ট করছো, এটা আলাদা পয়েন্ট, হ্যাঁ, ওর সঙ্গে জুড়ে দেবে না। কবির বিবেকবোধ, শেষ পয়েন্ট। তবে কবি যা পারবেন তা হলো কবিতা লেখার মাধ্যমে হলো। এই লাস্ট এসএকিউটা যা লিখেছিল দেখে লিখে নাও, ওটাকে কাজে লাগিয়ে দাও। কবিতা লেখার মাধ্যমে, হ্যাঁ, বারুদে তৈরি বোমা তৈরির মতো জনসমাজের মধ্যে ছড়িয়ে দিতে। বোমা তৈরির মতো, না কি লেখা আছে? বোমার বিস্ফোরণ ঘটার মতো, বারুদে তৈরি বোমার বিস্ফোরণ ঘটার মতো জনসমাজের মধ্যে লেখালেখি। কি লিখলে না, বাক্যটাকে ঠিক হলো? ছড়িয়ে পড়বে, হ্যাঁ, ছড়িয়ে পড়বে। হলো, শেষ। লেখাটিও শেষ হয়ে গেল। কি খুব বেশি সময় লাগলো? 20 মিনিট বোধহয় লাগেনি। হ্যাঁ, হয়ে গেল। কারো কোনো অসুবিধা হবে? হবে না। এবারে 4টে কবিতা শেষ হয়ে গেল। 4টে না কটা? 3টে, 4টে। আর একটি কবিতা আছে, শিকারটা তোমরা বইটা বের করো।
এই শিকারের ভিডিও দেখাবো, ঠিক আছে? একটা ভিডিও দেখলে বুঝতে পারবে শিকার কবিতা। একটু পরে দেখাচ্ছি, শুধু কবিতাটাকে নিয়ে একটু আলোচনা করে নিই। কেন অনেক বড় কবিতা ভাবছো? ঠিক, বলে রাখি, শোনো আমার কথাগুলো একটু শুধু শুনতে পারলে হয়ে যাবে কবিতাটি। এমন দেখতে মনে হচ্ছে বড় কবিতা, কঠিন কবিতা। হ্যাঁ, সিলেবাসের সব থেকে বড় কবিতা হলো বাংলায় উচ্চ মাধ্যমিকের শিকার। এই কবিতাটি, এতে কোনো সন্দেহ নেই, সব থেকে বড় কবিতা। তবে বড় হলে কি হবে, কবিতাটি খুব সহজ একটা কবিতা যদি আমরা বুঝতে পারি, ঘটনাটা জানতে পারি। দেখো, জীবনানন্দ দাশ সম্পর্কে আমরা আগেই পরিচিতি হয়েছি, তাই না? আমরা প্রত্যেকে অন্ততপক্ষে তার সম্পর্কে দু চারটে কথা জানি, তাই তো? হয়নি এখনো বের করা? গুনগুন নয়, গুনগুন নয়, শোনো, মনোযোগ দিয়ে শোনো। ক্লাস 9-এ তার এই কবির একটি কবিতা পড়েছিলাম, আকাশে সাতটি তারা যখন উঠেছে ফুটে, তাই না? একটা গান শুনিয়েছিলাম তোমাদের, শুনিয়েছিলাম, কত বিখ্যাত গান এবং কবিতা। এই কবির শেষ কবিতা তোমরা পাচ্ছ শিকার। এই শিকার কবিতায় কবির লেখার একটা বৈশিষ্ট্য হলো, তার এমন কোনো কবিতা নেই যেখানে প্রকৃতির কথা থাকবে না, তার সঙ্গে মানুষের কি বলবো দুঃখ কষ্টের কথা বা মানুষের ব্যথার কথা থাকবে না, ব্যথা বেদনার কথা থাকবে না। এই কবির কবিতার বৈশিষ্ট্য হলো এটা, তাই না? দেখবে যে আকাশে সাতটি তারা সুন্দর করে প্রাকৃতিক চিত্র, একদিকে কলমির লতা, তারপরে সুগন্ধ ঘাসের গন্ধ, এরকম আলোচনা এসেছে। একদিকে প্রাকৃতিক সৌন্দর্য, আবার অন্যদিকে মানুষের দুঃখ কষ্টের কথা থাকবে। এই কবিতায় একই রকম ঘটেছে। দেখো, বন, তোমরা কোথাও জঙ্গলে বা বনে কখনো বেড়াতে গেছো? আদিনা ফরেস্ট ঘুরতে গেছো? গেছো? কি ভালো লাগে? দেখবে যে হরিণ দেখেছো? তাহলে এই কবিতাটি আরো জানতে পারবে বেশি করে। জঙ্গলের বা বনের একটি, আমরা বনের জানি দুই ধরনের সম্পদ হয়, একটা প্রাণীজ সম্পদ, একটা বনজ সম্পদ বা উদ্ভিদ সম্পদ বলি আমরা। যেমন একটা মেহগনি গাছ, একটা দেবদারু গাছ, তাই না? এই গাছগুলো বহু মূল্যবান গাছ, তাই না? এটাকে আমরা উদ্ভিজ সম্পদ বলে থাকি। একটা হচ্ছে প্রাণীজ সম্পদ, যেমন হরিণ। বনের একটি গুরুত্বপূর্ণ সম্পদ হলো হরিণ, তাই না? তোমরা কি জানো হরিণ শিকার আইনত নিষিদ্ধ না নিষিদ্ধ নয়? একটা সময় ছিল, তোমরা জানো, আমাদের যে কবি জীবনানন্দ দাশ 1899 সালে জন্মগ্রহণ করছেন এবং মারা যাচ্ছেন 1954 সালে, তাই তো? মাত্র 55 বছর বয়স, প্রায় এরকম বেঁচে ছিলেন। এবং তার মৃত্যুটা হচ্ছে একটা অ্যাক্সিডেন্ট, একটা দুর্ঘটনা। কলকাতায় তোমরা দেখেছো ট্রাম গাড়ি চলে, তাই না? সেই ট্রাম গাড়ি এদিক ওদিক দিয়ে, তুমি রাস্তা ঠিক মতো যদি না দেখে যাও তাহলে তোমার উপর দিয়ে ট্রাম গাড়ি চলে যাবে। এরকম রাস্তার উপর দিয়ে চলে, বাসের যে রাস্তা তার সেই রাস্তা দিয়ে চলে। এরকম ট্রাম দুর্ঘটনায় জীবনানন্দ দাশের, আমাদের আলোচ্য যে কবিতার কবি, তিনি মারা গেছেন 1954 সালে। সেই সময় 1900 মহাপৃথিবী, তো এই মহাপৃথিবী কাব্যগ্রন্থটা প্রায় 1932-এর দিকে। সেই সময় আমাদের দেশে হরিণ শিকার নিষিদ্ধ ছিল না, তখন মানুষ ইচ্ছে করলেই হরিণ শিকার করতে পারত। তাহলে বনের একটা সম্পদ হচ্ছে হরিণ। আচ্ছা, এই হরিণটিকে কেউ যদি অন্যায়ভাবে মেরে ফেলে, তাহলে কি সেটা কখনো আমাদের যে পৃথিবীতে বসবাসের স্থান, বা তোমরা এতে বিশেষ করে বায়োলজিতে পড়েছো, বাস্তুতন্ত্র বলে একটা কথা আছে, ভারসাম্যটা কি রক্ষা হবে? কোনো মতেই হবে না। সেই জন্য মনে রাখবে যে বর্তমানে হরিণ শিকার আইনত নিষিদ্ধ। শুধু হরিণ কেন, বাঘ সংরক্ষণ, বাঘগুলোকে সংরক্ষণ করে রাখা হয়। হরিণ শিকার নিষিদ্ধ এই জন্য যে হরিণকে কেউ মেরে ফেলতে এখন পারবে না। তোমরা জানো সালমান খান একটা সিনেমার শুটিং এর জন্য হরিণ শিকার করেছিল। সেই সিনেমাটির নাম হচ্ছে হাম সাথ সাথ হে, এরকম একটা সিনেমায়। হ্যাঁ, মাঝে মধ্যে টিভিতে, জি টিভিতে দেয়। হ্যাঁ, মাঝে মধ্যে দেয়, রোববার করে, শনিবার রবিবার করে দেবে। আর ও এমন এক সিনেমা, হাম সাথ সাথ হে, পুরো পরিবারের মধ্যে রোজ দেখলে রোজই ভালো লাগবে, তাই না? তো পারিবারিক সিনেমা, ভালো সিনেমা আমরাও দেখি মাঝে মধ্যে। যে সিনেমায় এই দৃশ্যগুলো এতটা একটা পরিবারকে ফুটিয়ে তোলা হয়েছে, যে পরিবারে ভাইয়ের প্রতি ভালোবাসা, বাবা মা কেমন হয়,
হ্যাঁ, তো যাই হোক, এই সেই সিনেমার শুটিং এর জন্য তারা একটা সময় রাজস্থানের যোধপুরে যায় এবং যোধপুরে গিয়ে সালমান খানের কাছে তখন হোটেলে তারা ছিল রাত্রে, সেই হোটেলে একটা বন্দুক নিয়ে যায় এবং বন্দুকটা নিয়ে কিন্তু শেষ পর্যন্ত সে বেরিয়ে পড়ে এবং রাস্তার মাঝখানে রাস্তা পার হতে গিয়ে দেখে যে কিছু হরিণ যাচ্ছে, বুঝতে পেরেছো? তখন হরিণ বন্দুক নিয়ে হরিণের পিছে ছুটে শেষ পর্যন্ত 2 বা 3টে হরিণকে কিন্তু বন্দুকের গুলি দিয়ে শেষ পর্যন্ত সালমান খান কিন্তু মেরে ফেলেছিল। কেসটা তখন হয়নি, তারপরে মেরে ফেলার পর সে কিন্তু গাড়ি নিয়ে পালিয়ে যায় সেখান থেকে। হ্যাঁ, তারপরে কিছু মানুষ গাড়ির যে নেম প্লেট নম্বরটা থাকে, নম্বর প্লেটটা দেখতে পায় সেখানকার মানুষ এবং তার নামে যোধপুর থানায় কেস করে দেয়। এবং আরো জানা যায় যে যোধপুরে রাজস্থানের যে জায়গায় হরিণটিকে মেরে ফেলা হয়েছিল সেখানকার মানুষেরা হরিণকে দেবতার মতো পুজো করে, বুঝতে পেরেছো? হরিণকে এতটাই তারা ভালোবাসে যে আমরা যাকে দেবতার মতো পুজো করি আর তাকে মেরে ফেলা হবে, সে সালমান খান হোক বা যাই হোক। শেষ পর্যন্ত তারা থানায় কেস করে, শেষ পর্যন্ত আদালত, তোমরা জানো যোধপুর আদালতে এখনো সালমান খানকে 2-3 বছর করে মাঝে মধ্যে যেতে হয়, হাজিরা দিতে হয়, মাঝে মধ্যে জেল খাটতে হয়েছে এই হরিণ শিকার নিয়ে, জানো তো? তো হরিণ শিকার, এই আমাদের কবিতায় হরিণ এর প্রসঙ্গ এসেছে। দেখো, বনের একটা প্রাকৃতিক সম্পদ আমরা কে না চাই উপভোগ করতে। একদিকে বনের যদি সুন্দর সুন্দর সবুজ গাছ থাকে তাহলে গাছগুলো এতটাই দেখতে চারিদিকে ঘিরে থাকে, এতটাই দেখতে ভালো লাগে। বিশেষ করে যে গাছপালাগুলো থাকে, ফুলের গাছ হতে পারে, কোনো ফলের গাছ হতে পারে, চারিদিকে বনে যদি ছেয়ে থাকে, বনের একদিকে প্রাকৃতিক সৌন্দর্য, অন্যদিকে সূর্যের আলো যদি ঠিক মতো বনের মধ্যে পড়ে তাহলে দেখবে যে বিশেষ করে শিশির বিন্দুগুলো অনেক সময় ঝিলমিল করতে থাকে। তাহলে বনের প্রাকৃতিক সৌন্দর্য কতটাই সুন্দর হতে পারে। আমরা বনে আদিনা ফরেস্টে যদি বেড়াতে যাই তাহলে আমরা কি দেখতে যাব? হরিণ দেখতে যাব, আরো যে জঙ্গলটা দেখতে যাব, কত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, মনে হয় যে একেবারে মুক্ত অক্সিজেন সেখানে পাওয়া যায়, এতটাই শরীরটি ভালো হয়ে যায় মুহূর্তের মধ্যে। এটাই তো। কিন্তু একদল নিষ্ঠুর মানুষেরা কি করলো, একটি হরিণ ছিল, বাদামি বর্ণের হরিণ। হরিণ সাধারণত বাদামি বর্ণের হয়, তোমরা জানো। একদল নিষ্ঠুর হরিণ ছিল, সেই হরিণ নিষ্ঠুর শিকারী ছিল এবং হরিণটি নিজেকে বাঁচাবার জন্য কি করলো দেখো, হরিণটি নিজেকে বাঁচাবার জন্য কি করলো দেখো। হরিণ জানতো বনের মধ্যে তার শত্রু থাকবে কে? বাঘ। সেই জন্য চিতাবাঘের হাত থেকে নিজেকে বাঁচাবার জন্য হরিণটি কি করছিল, ওই বন থেকে এই বন ঘোরাঘুরি করছিল। কারণ সে জানতো রাতের মধ্যে যদি কোনো একটা নির্দিষ্ট জায়গায় সে থেকে যায় আর পেছন থেকে যদি বাঘ হামলা করে বা আক্রমণ করে, সেই জন্য হরিণটি কি করতো, একবার ওই বন একবার এই বন, সারা রাত কিন্তু ঘোরাঘুরি করছিল। কারণ একটা নির্দিষ্ট জায়গায় সে থাকেনি, যদি ধরা পড়ে যায় একটা জায়গায় থাকতে গেলে। সেই জন্য হরিণটি এইভাবে সে সারা রাতটা কাটাবার চেষ্টা করলো। পরে যখন সকাল হলো, ভোর হলো, তখন সে নিজের শরীরটাকে, একে তো ক্লান্ত, ঘুমহীন, সারা রাত জেগেছে, ক্লান্ত হয়ে পড়েছে। সেই বাদামি সুন্দর হরিণটি কি করেছিল, একটা নদীর জলে, ঠান্ডা জলে সে নেমে পড়েছিল নিজের শরীরটিকে সতেজ রাখার জন্য। দেখো, আমরা অনেক সময় সারা রাত জাগি, দেখবে সকালে যদি স্নান করে নি শরীরটা অনেক সময় ফুর্তি পায় বা শরীরটা অনেক সময় একটা শক্তি পায়, কিন্তু শরীরে সারা রাত জাগার পর সেই হরিণটি কি করেছিল, নিজের শরীরটিকে সতেজ রাখার জন্য, ফুর্তি দেওয়ার জন্য সে নদীর ঠান্ডা জলে নেমে পড়েছিল। এটাই তার জীবনের সব থেকে বড় ভুল হলো। সে জানতো যে বনের যদি আমার কোনো শত্রু থাকে সে হচ্ছে বাঘ, বাঘ আমাকে মেরে ফেলবে। কিন্তু সে কখনো জানতো না যে মানুষ আমাকে মেরে ফেলবে, নিষ্ঠুর শিকারীরা আমাকে মেরে ফেলবে। সে বাঘের হাত থেকে রক্ষা পেয়েছিল ঠিকই, কিন্তু মুহূর্তের মধ্যে একটা অদ্ভুত শব্দ হয়েছিল এবং সে শব্দটি ছিল বন্দুক থেকে গুলি ছোড়ার শব্দ। একদল নিষ্ঠুর শিকারীরা হরিণকে পেছন থেকে মেরে ফেলে দেয় এবং মুহূর্তের মধ্যে সে নদীর জলটা টকটকে লাল হয়ে যায় এবং তারা সেখানে ক্ষান্ত থাকেনি। সে নিষ্ঠুর শিকারীরা হরিণকে মেরে ফেলে তার সে মাংসটাকে তৈরি করেছিল, তার মাংসটাকে খেতে শুরু করেছিল তারা। শোনা যায় হরিণের মাংস নাকি খুব সুস্বাদু, খুব টেস্টফুল, বুঝলে? খেয়েছো কোনোদিন? আমি শুনেছি, আমার এক স্যার বলছিলেন, কলকাতার এক স্যার বলছিলেন যে যদি হরিণটিকে মেরে ফেলে আরো যদি 2-3 দিন পরে খাওয়া যায় আরো নাকি খেতে ভালো। হ্যাঁ, শোনা কথা। হ্যাঁ, কেন? ইলিশ মাছ তো কবে ধরা হয়, ইলিশ মাছ দেখবে যত দেরি হবে ততই খেতে ভালো লাগে। হ্যাঁ, তাই না? তো
শোনা কথা স্যার বলছিলেন যে এইভাবে যাই হোক যে হরিণটিকে সেই নিষ্ঠুর শিকারীরা মেরে ফেললো। সে হরিণের সৌন্দর্য, আমরা হরিণ দেখতে চাই আজিনা ফরেস্টে, কত ভালো লাগে দেখতে, তাই না? আমরা যদি গিয়ে মেরে ফেলি সেটা কখনো কাম্য হতে পারে মানুষের কাছে? সেই জন্য হরিণ শিকার বর্তমানে আইনত নিষিদ্ধ হয়ে গেছে। হরিণটিকে তারা মেরে ফেললো, হরিণের মাংস খেললো, সিগারেট খাচ্ছে, আনন্দ ফুর্তি করছে, এইভাবে তারা শেষ করে দিল। অর্থাৎ আমাদের কবিতার নাম হচ্ছে শিকার, আমাদের কবিতার নাম হচ্ছে শিকার। শিকারীর যে কাজ সেটা হচ্ছে শিকার, তাই না? এইভাবে একটা নিষ্ঠুর শিকারীদের হাতে, এই শোনো, একদল নিষ্ঠুর শিকারীদের হাতে শেষ পর্যন্ত হরিণটির কোনো দোষ ছিল, অপরাধ ছিল? একটা নিষ্পাপ নির্দোষ প্রাণকে শেষ হতে হলো, তাই না? এই ঘটনাটাই এই কবিতার মধ্যে দেখানো হয়েছে বা বলা হয়েছে। এবার আমরা কবিতাটা নিয়ে সংক্ষেপ আলোচনা করব। সময় আছে কি না ভিডিওটা দেখাবো? একটু কবিতাটা আলোচনা করিনি, তোমরা বাড়িতে পড়ার জন্য। চলো, প্রথম সবাই শুনবে, হ্যাঁ? বড় কবিতা, আমি ঘটনার আকারে বলবো, বুঝতে সুবিধা হবে। তারপরে ভিডিওটি আমি 5 মিনিট শেষে দেখিয়ে দেবো। বসে পড়ো, বসে পড়ো। আচ্ছা, কবিতাটিকে একটু সাজিয়ে দিই প্রথমে। আচ্ছা, এই ভোর থেকে শুরু করে দেখো ঝিলমিল করছে, এইটুকু পয়েন্টের নাম দাও তো বনের প্রাকৃতিক সৌন্দর্য। এই ভোর থেকে শুরু করে ঝিলমিল করছে, দেখো এই যে ঝিলমিল করছে, এইটুকু নাম দাও তো। এই ঝিলমিল এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এখানে একটা পয়েন্ট দেব, তবে কবিতাটি 3টে ভাগে ভাগ করব। বনের প্রাকৃতিক সৌন্দর্য বা ভোরের, ঠিক আছে? ভোরেরও লিখতে পারো, বনেরও লিখতে পারো, একই কথা। দুটো কথাই ঠিক, কারণ স্থানটি কি ছিল, সময়টাও ছিল ভোরের, সেই জন্য দুটোই ঠিক। ভোরের প্রাকৃতিক সৌন্দর্য বা বনের প্রাকৃতিক সৌন্দর্য, যা লিখবে নাম দিলে। আচ্ছা, এই তারপরে দেখো ভোর থেকে শুরু করে তাক লাগিয়ে কি চমক লাগিয়ে দেওয়ার জন্য আছে না, এইটুকুর নাম দাও হরিণের অবস্থার পরিচয়। হরিণের অবস্থার পরিচয় 3টে ভাগে ভাগ করো কবিতাটিকে। আর অদ্ভুত শব্দ থেকে শুরু করে শেষ অংশ পর্যন্ত লেখো হরিণের শেষ পরিণতি। হরিণের শেষ পরিণতি 3টে ভাগে ভাগ করলাম। এবার আমাদের সুবিধা হবে বুঝতে যে কোন ভাগটা আলোচনা করছি। তাহলে আমরা কোন ভাগটা নিলাম প্রথমে? ভোরের প্রাকৃতিক সৌন্দর্য বা বনের প্রাকৃতিক সৌন্দর্য। পড়ো, মনোযোগ দিয়ে শুনবে, কিন্তু আমি কিন্তু বেশিক্ষণ নয়, অন্তত পক্ষে 5 থেকে 7 মিনিটে বুঝতে পারবে। চলো, কোন সময়টা বলো তো? ভোর। সময়টা কি পেলাম কোথায়? বনে। বনের যে সময়টা পেলাম সেটা ভোর। আচ্ছা, ভোর কেন শুরু হলো? কবিতাটি ভোর দিয়ে কেন শুরু হলো প্রশ্ন হতে পারে না? তোমরা জানো ভোর বেলায় সব থেকে প্রাকৃতিক পরিবেশ সব থেকে শান্ত থাকে। দেখবে একটু পরে চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায়। ভোর বেলায় অনেকে হাঁটতে যায়, দেখবে কতটা পরিবেশটা শান্ত থাকে। ভোর বেলায় বনের পরিবেশ সব থেকে শান্ত এবং পবিত্র থাকে। সেই জন্য কবি কবিতাটি শুরু করলেন কি দিয়ে? ভোর। বলছে ভোরে, এই ভোরে কোথায়? বনের পরিবেশে ভোর বেলায় আকাশের রং, কোথাকার রং? ঘাস, এখানে টিন আছে নাকি? আছে। আকাশের রং ঘাস ফড়িং এর দেহের মতো কোমল নীল। ঘাস ফড়িং বোঝো? ঘাস ফড়িং এর দেহে দেখবে হালকা একটা নীল, ঘাসে বসে যে ফড়িং, সেটা ঘাস ফড়িং, ধরেছো? তার দেহে একটা হালকা নীল, কোমল মানে কি হালকা, হালকা একটা নীল রং থাকে। আকাশের রংটা কেমন হয়ে আছে? ঘাস ফড়িং এর দেহের মতো হালকা নীল। বুঝতে পেরেছো? আকাশ, এই মেয়েরা শোনো, মনোসংযোগ হারাবে না, নালে বুঝতে পারবে না। আকাশের রংটা কখন? ভোর বেলায় আকাশের রংটা কি হয়ে আছে? ঘাস ফড়িং এর দেহের মতো হালকা নীল। প্রথম লাইন বুঝতে পেরেছো? দ্বিতীয় লাইনে বলা হচ্ছে চারিদিকে, কোথায়? বনে। চারিদিকে পেয়ারা, পেয়ারা গাছ দেখেছো? নোনা হচ্ছে আতার গাছ। টিয়ার পালকের মতো সবুজ। টিয়া পাখি দেখেছো? পালকের বর্ণ কেমন হয়?
ঠিক চারিদিকের যে পেয়ারা নোনার গাছ সবুজ বর্ণ ধারণ হয়ে আছে। বনে প্রাকৃতিক পরিবেশটা এতটাই সুন্দর, কারণ চারিদিকে তো সবুজের ছড়াছড়ি, তাই না? পরে কটা তারা রয়েছে? আচ্ছা, ভোরবেলা অনেক সময় এক একটা তারা দেখতে পাই না আমরা? একটা তারা রয়েছে। কটা তারা? মনে রাখবে, এই তারাটিকে তুলনা করা হচ্ছে কার সঙ্গে? পাড়াগার বাসর ঘরে কিংবা ঠিক 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 ঠিক। দেখো, আকাশে কটি তারা রয়েছে? হ্যাঁ, এবার বুঝে না, কবি তুলনা করছেন এই যে পাড়াগার বাসর ঘরের মেয়েটি, আর পরের লাইনে বলা হলো মিশরের মানসী। এই লাইনটি কবি ধার করে নিয়েছেন একটা উপন্যাস থেকে। তার উপন্যাসের নামটি হচ্ছে আরব্য রজনী। সে আরব্য রজনী থেকে লাইনটিকে নিয়েছেন। তাহলে এখানে আমাদের মানে তুলনা কি করেছেন কবি? আকাশে একটি তারাকে কবি তুলনা করছেন পাড়াগা। পাড়াগা মানে কি? গ্রামঘর। গ্রামঘরের বাসর ঘরের সবচেয়ে গোধূলি মানে কি? সন্ধেবেলা। গোধূলি মানে কি? সন্ধেবেলায় মেয়েটির মতো। মতির মানে নেশাচ্ছন্ন, মানে সন্ধেবেলার অবস্থাটা এখানে, প্রধানমন্ত্রী নয়। দেখো তুলনাটা কিভাবে এসেছে, দেখো ভাবতে মানে অবাক হবে। আকাশে একটি তারা রয়েছে, এই তারাটিকে কবি তুলনা করছেন। আচ্ছা, গ্রাম ঘরে বাসর ঘরে একটি মেয়ে, একটি মেয়ের মধ্যে কি থাকে বলতো? একটা লাজুকতা ভাব থাকে। দেখবে যদি কোনো একটা পাড়াগায় কোনো একটা মেয়ের বিয়ে হলো, ধরো তুলনাটা এরকম, তুলনা একটি মেয়ের, সবার তো একসঙ্গে বিয়ে হয় না, একজনের একটা মেয়ের বিয়ে হলো, বাসর ঘরে মেয়েটি বসে আছে, মেয়েটির মধ্যে একটা লাজুকতা ভাব থাকে। কি ভাব থাকে? কেন থাকে বলে দিই, যে ও ভাবে যে সবাই থেকে গেল, আমার বিয়ে হয়ে গেল, বা এরকম একটা দেখবে ও বসে থাকে, সবাই ওকে দেখতে আসে, এরকম মধ্যে, এরকম পরিবেশে সন্ধ্যাবেলায় তার মধ্যে একটা লাজুকতা ভাব থাকে। কার মধ্যে? ঠিক একই রকম ভাবে শুনে নাও, সন্ধ্যাবেলায় পাড়া গায়ের বাসর ঘরে একটা মেয়ের মধ্যে লাজুকতা ভাব দেখা যায়। তোমরা বুঝতে পারছো, সবাই দেখতে আসে, সবাই এ করে, ওর মধ্যে একটা লাজুকতা ভাব থাকে না? দৌড়ে বেড়ায় এখনকার মেয়েরা, হ্যাঁ, চা করতে চলে যায়, এসে লাজুকতা একটা ভাব থাকে। ঠিক একই রকম ভাবে তুলনাটা দেখো কবি কত সুন্দর করেছেন। ঠিক একই রকম ভাবে আকাশে কটি তারা? আকাশে তারাটি যখন ফুটে উঠেছে তখন দেখছে চারিদিকে কেউ নেই। এই তারাটির মধ্যে একটা লাজুকতা ভাব ছিল। মেয়েটি যেমন চারিদিকে দেখছে কেউ নেই, আমি একাই বাসর ঘরে, আকাশেও তারাটি ভাবছে চারিদিকে কেউ নেই, আমি একা। ঠিক একই রকম ভাবে এই আকাশের একটি তারার সঙ্গে কবি পাড়াগায়ের বাসর ঘরের মেয়েটির লাজুকতা ভাবের সঙ্গে কবি তুলনা করছেন। আকাশে কটি তারা? কেউ নেই, চারিদিকে একটি তারা, বাসর ঘরে কেউ নেই, একটি মেয়ে। বুঝতে পেরেছো ঘটনাটা? পরের লাইনে দেখো, কিংবা মিশরের মানসী। মানসী মানে জানো? কন্যাটি, একটা মেয়ে। মিশরের মেয়েটি কি করেছিল? তার বুকের থেকে যে মুক্তা নীল মদের গ্লাসে রেখেছিল। আচ্ছা, মুক্তা তোমরা তো দেখেছো, মুক্ত বা মুক্তা দেখেছো? নীল মদের গ্লাসে, গ্লাসের রংটা কেমন ছিল? নীল মদের গ্লাসে একটা মুক্তা রাখা আছে। ধরো গ্লাসের রংটা কেমন? নীল মদের গ্লাসে একটা মুক্তা রাখা আছে। নীল মদকে কবি, নীল মদের গ্লাসকে কবি তুলনা করেছেন নীল আকাশ। মেয়েটি একটা মুক্তা রেখেছিল কোথায়? নীল মদের গ্লাসে। এই নীল মদের গ্লাসটাকে কবি তুলনা করেছেন নীল আকাশ, আর মুক্তাটিকে কবি তুলনা করেছেন তারাটির সঙ্গে। বুঝতে পেরেছো সবাই? দুটো তুলনা, আকাশের একটি তারাকে দুটো জিনিসের সঙ্গে তুলনা করলেন। একটা গ্রাম ঘরের পাড়া গায়ের বাসর ঘরের মেয়েটির একটা লাজুকতা ভাব নিয়ে যেমন একাকী বসেছিল, তার মধ্যে একটা লাজুকতা ভাব ছিল। তারাটিও ভাবছে আকাশে কেউ নেই, আমি একা, তার মধ্যে এই একাকী বা লাজুকতা একটা ভাব ছিল। কিংবা বলা হচ্ছে মিশরের কন্যাটি একটা নীল মদের গ্লাসে রেখেছিল। নীল মদের গ্লাসকে কবি তুলনা করেছেন নীল আকাশ, এবং মুক্তাটিকে কবি তুলনা করছেন তারাটির সঙ্গে। বোঝা গেল দুটো মানে? পরে তেমনি কবি তুলনা করছেন যে মনে হচ্ছে হাজার হাজার বছর আগে এরকম রাতে একটি তারা মনে হচ্ছে আকাশে এখনো জ্বলছে। কবি তুলনা করেছেন এটা। পরে কত তোমরা আইসক্রিম ফেরিওয়ালা থেকে শুরু করো, তাই না? হ্যাঁ, পড়ো। দাঁড়াও দাঁড়াও। হিমের রাতে, হিম মানে কি? ঠান্ডা। ঠান্ডা রাতে শরীর রাখার জন্য, মানে গরম। দেশওয়ালি কারা?
দেশওয়ালি হচ্ছে শহর থেকে প্রান্তিক মানুষ, মানে গ্রাম ঘরের মানুষ। শহর থেকে দেশওয়ালি, আচ্ছা বলো তো, এক ধরনের শহরের মানুষ হয়, এক ধরনের দেশওয়ালি হয়। দেশওয়ালি মানে তোমাদের বোঝায়। আচ্ছা, দেশওয়ালি মানে হচ্ছে শহর থেকে প্রান্তিক মানুষ, শহরে বাস করে না, একবারে প্রান্তে বসবাস করছে। ধরো কেউ কালিয়াচকে বসবাস করে, কেউ গোলাপগঞ্জে বসবাস করে, তাহলে কালিয়াচকের মানুষকে দেশওয়ালি বলবে না এখানকার মানুষকে বলবে? কেন বলবে? আর একটা কথা বলে দিই, তোমরা বলবে দেশওয়ালি মানে দেশ মানে এরকম না। দেখবে তোমরা বাজারে কিছু পালং শাক বিক্রি করতে যায়, কিছু ভুট্টা বিক্রি করতে যায়, এই এটা কোথাকার রে? আরে আমার দেশের, একবারে এটা কি দেশি তো? এই যে কি বলি দেশি তো, দেশি কোথায় ব্যবহার করি আমরা? একবারে যদি গ্রাম ঘর থেকে গ্রাম একেবারে সেই জায়গা থেকে যদি উঠে আসে, সেটাই হচ্ছে দেশের, দেশি বলি আমরা। আর না হলে হাইব্রিড বলি না অনেক সময়, শহরে থাকলে হাইব্রিড বিদেশি বলি। দেশওয়ালি হচ্ছে যারা প্রান্তিক মানুষ, যারা গ্রাম ঘরে বসবাস করে। কি করেছিল? হিমের রাতে, ঠান্ডা রাতে শরীর গরম রাখার জন্য সে দেশওয়ালিরা, অর্থাৎ শহরের বাইরে যে সমস্ত মানুষ বসবাস করে, প্রান্তিক মানুষ বসবাস করে, গ্রাম ঘরের মানুষ, সে দেশওয়ালিরা কি করেছিল? সারা রাত মাঠে আগুন জ্বেলেছিল। মোরগ ফুলের মতো লাল আগুন, মোরগ ফুল দেখেছো যেমন টকটকে লাল বর্ণের হয়, তারা যে আগুনটা জ্বেলেছিল, সে আগুনটা দাও দাও করছিল কেমন? মোরগ ফুলের মতো লাল হয়ে পড়ে। এবং দেখছে আগুনটিকে তারা টিকিয়ে রাখার জন্য অশ্বত্থ পাতা দুমড়ে মুচড়ে আবার আগুনে ফেলে দিচ্ছে, আগুনটিকে টিকিয়ে রাখার জন্য, যাতে আগুনটি থেমে না যায়। কুমকুমের মতো নেই। কুমকুম মানে জানো? বাহ, অন্তত পক্ষে তোমরা তো জানো কুমকুম হচ্ছে সিঁদুরের যে রংটা। বলছে সূর্যের আলোয়। আচ্ছা দেখো, সারা রাত আগুন জ্বললো, আচ্ছা রাতের মধ্যে আগুনটা বেশি টকটক করবে না? এবং যখনই সকালে সূর্যের আলো উঠে গেল, সে আগুনের রংটা আর কুমকুমের মতো নেই, সিঁদুরের যে রং সে তার মতো আর টকটক করছে না, বা সেই রূপ সিঁদুরের রঙের মতো আর নেই। বুঝতে পেরেছো? কারণ সূর্য যখন আলো উঠে গেল, সে রংটার সে মতো থাকবে রাতে যেভাবে ছিল? পরে শালিক পাখি রোগা হয়ে গেলে যেমন বর্ণহীন দেখতে খারাপ লাগে, তেমনি আগুনের রংটা যেটা রাতের মধ্যে টকটক করছিল, সে রংটা হারিয়ে পড়েছে। এবং সকাল বেলায় টলমল শিশিরে, আমরা ঘাসের উপর শিশির বিন্দু পড়ে অনেক সময়, তার উপর সূর্যের আলো পড়লে ঝিলমিল করে, ঠিক একই রকম ভাবে কবি কি বলছেন? বন ও আকাশ ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে। কারো কাছে ময়ূরের ডানা আছে? দেখবে অনেকের বাড়িতে আছে, আছে না? ছিল? তোমরা কি বিশ্বাস করতে যে কাগজের মধ্যে ভরে রাখলে? তোমরাও করতে? আমরা তো এক সময় অনেক করেছি, আর রোজ একটু একটু করে তেল দিতাম, জানো? তোমরা লক্ষ্য করবে ময়ূরের যে ডানাটি, তার অন্তত পক্ষে তোমরা সবুজ আর নীল রংটা থাকে, তোমরা লক্ষ্য করেছো কিনা? ডানার মধ্যে দেখবে মাঝখানে সবুজ এবং, হ্যাঁ এটা বিশ্বাস, হ্যাঁ কিছুই হয় না, আমরা বিশ্বাস করে করে একটু সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে। দেখো ময়ূরের ডানে যেমন দুটো রং থাকে, একটা হচ্ছে সবুজ, একটা হচ্ছে নীল। কবি তুলনা করছে, লক্ষ্য করো বনের রং কেমন হয়? তাহলে বনকে কবি তুলনা করেছেন ময়ূরের সবুজ রঙের সঙ্গে, আর আকাশের রং কি হয়? নীল। তাহলে বন হচ্ছে সবুজ, আকাশ হচ্ছে নীল রঙের সঙ্গে কবি তুলনা করেছেন। তাহলে বন ও আকাশকে কবি তুলনা করলেন কার সঙ্গে? ময়ূরের সবুজ নীল ডানার সঙ্গে। আচ্ছা এইটুকু থাকলো, ভিডিওটা একটু দেখাবো, হ্যাঁ কারণ বড় কবিতা তো দুদিন করবো।